হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ভূমিরূপ বলতে আমরা কি বুঝি? ভূমির রূপ বা চেহারা বা গঠন বা নকশা আমরা কি ভূমিরূপ বলি। এখন কথা হচ্ছে এই ভূমিরূপগুলি কোন কোন প্রক্রিয়ায় বা কোন কোন প্রসেসে সৃষ্টি হয়। আমরা জানি এই ভূমিরূপগুলি আমরা কোথায় দেখতে পারি? ভূপৃষ্ঠের উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কিন্তু আমাদের এই ভূমিরূপগুলি আমরা লক্ষ্য করি। কি কি ভূমিরূপ হতে পারে? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সব কিছুই কি ভূমিরূপ, ভূমিরূপের অন্তর্গত। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভূমিরূপগুলি কোন কোন প্রক্রিয়ায় বা কোন কোন শক্তির দ্বারা সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের উপরে যে শক্তিগুলি কাজ করে, যে প্রাকৃতিক শক্তিগুলি কাজ করে, সেগুলি হচ্ছে আবহবিকার, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা। এই প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা এই প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা ভূপৃষ্ঠের উপরে ভূমির যে পরিবর্তন সাধিত হয় তাকে আমরা বহির্জাত শক্তি বলবো। অর্থাৎ যেসব শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপের পরিবর্তন হয় সেগুলি হচ্ছে বহির্জাত শক্তি। তার মানে এগুলি হচ্ছে বহির্জাত শক্তি। তাহলে বহির্জাত শক্তি আমরা কাকে বলবো? ভূপৃষ্ঠের উপরে যে শক্তিগুলি কাজ করে সেগুলি হচ্ছে বহির্জাত শক্তি। যেমন আবহবিকার, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি হচ্ছে বহির্জাত শক্তি। এখন যদি আমরা বলি অগ্ন্যুৎপাত, ভূমিকম্প ইত্যাদি শক্তিগুলি কোথায় সৃষ্টি হয়? দেখো, এই শক্তিগুলি কিন্তু ভূপৃষ্ঠের বাইরে সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ এই শক্তিগুলি কিন্তু পৃথিবীর ভেতর থেকে সৃষ্টি হয়। অর্থাৎ এই শক্তিগুলিকে আমরা কি বলবো? অন্তর্জাত শক্তি। অর্থাৎ যে শক্তিগুলি ভূপৃষ্ঠের ভেতর থেকে, অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে সৃষ্টি হয় সেগুলি হচ্ছে অন্তর্জাত শক্তি। আর যে শক্তিগুলি ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি হয় সেগুলি হচ্ছে বহির্জাত শক্তি। এখন যদি আমরা বলি যে বহির্জাত প্রক্রিয়াটা কি, অর্থাৎ এক্সোজেনাস প্রসেসটা কি? বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা যদি আমরা বলি, সেটা হচ্ছে আবহবিকার, পুঞ্জিত স্থলন, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতি প্রাকৃতিক শক্তিসমূহ প্রতিনিয়ত ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি ভূপৃষ্ঠীয় অংশকে ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজের মাধ্যমে পরিবর্তিত করে বলে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। ভূপৃষ্ঠের বাইরে প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে এভাবে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠীয় অংশে ভূমিরূপ গঠনের পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা ছোট করে বলি তাহলে এই হবে যে এই বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ভূপৃষ্ঠের উপরে যে ভূমিরূপের পরিবর্তন হয়, যে প্রসেসে পরিবর্তনটা হয় বা বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপের গঠনের পরিবর্তন হয় তাকে আমরা কি বহির্জাত প্রক্রিয়া বলবো। আর যদি প্রশ্ন হয় যে বহির্জাত শক্তি কোনগুলি বা বহির্জাত শক্তি কাকে বলে, তাহলে কিন্তু আমরা মিন করব এই প্রাকৃতিক শক্তিগুলিকে। ঠিক আছে? তো বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া ব্যাপারটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো কিছু বিষয় দেখে নেব। এরপরে লক্ষ্য করো, যদি আমরা এটিকে সি লেভেল বা সমতল ভূমি ধরি, এটিকে আমরা কি বলবো? সমতল ভূমি। ঠিক আছে? তো এটি হচ্ছে একটি পর্বতের ন্যায়, অর্থাৎ উঁচু স্থান, কোনো একটা উঁচু স্থান, আর এটি হচ্ছে কোনো একটা নিচু স্থান। ঠিক আছে? আমরা জানি উঁচু স্থান ধীরে ধীরে কি হয়? ক্ষয় হয়। উঁচু স্থান ধীরে ধীরে কি হয়? ক্ষয় হয়। আবার নিচু স্থান ধীরে ধীরে কি হয়? নিচু স্থানে ধীরে ধীরে পলি, বালি এগুলি কি
সঞ্চয় হয়। তাহলে কোনো উঁচু স্থান যখন ক্ষয় হতে হতে কি সমতল ভূমিতে পরিণত হয় তখন তাকে আমরা বলবো অবরোহণ। তাহলে কোনো নিচু স্থান কোনো উঁচু স্থান যদি ক্ষয় হতে হতে সমতল ভূমিতে পরিণত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অবরোহণ বলবো। আবার কোনো নিচু স্থান যদি সঞ্চয় হতে হতে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয় হতে হতে কি হয় সমতল ভূমিতে পরিণত হয় সেটাকে আমরা বলবো আরোহণ। এই অবরোহণ ও আরোহণকে একত্রে আমরা বলবো পর্যায়ন। তাহলে যদি আমরা অবরোহণের সংজ্ঞাটা দিই তাহলে কি হবে? তাহলে এই হবে যে কোনো উঁচু স্থান ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হলে তাকে আমরা কি বলবো? অবরোহণ। আর কোনো নিচু স্থান ভরাটকরণ পদ্ধতিতে অর্থাৎ কোনো নিচু স্থান পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সমতল ভূমিতে পরিণত হলে তাকে আমরা কি বলবো? আরোহণ বলবো। এই আরোহণ ও অবরোহণ এই দুটি পদ্ধতিকে একসঙ্গে বলে পর্যায়ন বা গ্রেডেশন। এই পর্যায়ন বা গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? জি.কে. গিলবার্ট। পর্যায়ন বা গ্রেড কথাটি কে ব্যবহার করেছিল? জি.কে. গিলবার্ট। ঠিক আছে, এখন যদি আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পর্যায়নটা কি? পর্যায়নটা হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ। তাহলে পর্যায়নটাকে যদি আমি সংজ্ঞা হিসেবে বলি তাহলে কি দাঁড়াবে? পর্যায়ন কাকে বলে? পর্যায়ন কাকে বলে? কোনো যেসব প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা কোনো উঁচু স্থান ধীরে ধীরে নিচু হয় এবং কোনো নিচু স্থান সঞ্চয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয় তাকে আমরা কি বলবো? পর্যায়ন বলবো। তাহলে যদি প্রশ্ন হয় যে অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? পর্যায়ন বলবো। এই পর্যায়ন বা গ্রেড কথাটি কে ব্যবহার করেছিল? জি.কে. গিলবার্ট। আশা করি তোমরা অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপরে আমরা অবরোহণ ও আরোহণের পার্থক্য দেখে নেব। দেখো, অবরোহণ ও আরোহণের পার্থক্যটি কি আছে? অবরোহণ হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটানো হলো অবরোহণ। তাহলে কোনো উঁচু স্থান যদি ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হয়, কিভাবে পরিণত হবে? ক্ষয়ের মাধ্যমে। ক্ষয় হতে হতে ধীরে ধীরে কি হবে? সমতল ভূমিতে পরিণত হয়, সেটা হচ্ছে অবরোহণ। আর আরোহণটা কি? কোনো নিচু স্থান ভরাটকরণ পদ্ধতির মাধ্যমে অর্থাৎ পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, তা হচ্ছে আরোহণ। এটা হচ্ছে প্রথম পার্থক্য। এরপর নেক্সট হচ্ছে এই অবরোহণের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল। আরোহণের শেষ সীমাও কি হবে? সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল। এই অবরোহণ প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত ধীর প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত ধীর প্রক্রিয়া। এরপরে নেক্সট যে পার্থক্যটি আছে, অবরোহণের প্রধান ভূমিকা পালন করে নদী। অবরোহণের প্রধান ভূমিকা কে পালন করে? নদী। নদী হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে অবরোহণের ক্ষেত্রে অর্থাৎ ক্ষয়ের ক্ষেত্রে। এবং আরোহণ প্রক্রিয়া অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল। দেখো, আরোহণ প্রক্রিয়াও নদী, বায়ু ইত্যাদি কাজ করে, কিন্তু ভূমির ঢালটা কিন্তু আরোহণ প্রক্রিয়ায় বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটি পয়েন্ট তোমাদের কি মনে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই বাই।